সামনে WBCS প্রিলিমিনারিতে ভারতীয় অর্থনীতি থেকে যে সমস্ত বিষয়গুলির উপরে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং ভারতীয় অর্থনীতির বিভিন্ন বিষয়গুলি একটি আরেকটির সঙ্গে কিভাবে কানেক্টিভিটি রয়েছে সেই বিষয়গুলি খুব সংক্ষিপ্তভাবে এই ভিডিওতে তুলে ধরব। আশা করি তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন যদি এসে থাকে তাহলে এই ভিডিওটি দেখলে সেই প্রশ্নের উত্তর দেওয়া তোমাদের সহজ হবে। আমি ন্যাশনাল ইনকামকে বেস ধরে এগোবো, যেখানে ন্যাশনাল ইনকামের ক্ষেত্রে যে টপিকগুলি এখানে বলা হয়েছে সেটি হলো জিডিপি এবং জিএনপি কাকে বলা হয়, জিভিএ এবং জিডিপি থেকে কোন অর্গানাইজেশন রেসপন্সিবল জিডিপি ক্যালকুলেশনের জন্য, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের পদ্ধতি কি এবং কত ধরনের জিডিপি রয়েছে, ইকুয়েশন কি রয়েছে, ন্যাশনাল ইনকামের ইতিহাস, পারপাস অফ অ্যাকাউন্টিং অফ ন্যাশনাল ইনকাম অ্যান্ড আয়কর, প্রবলেম ইন ক্যালকুলেটিং জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, র্যাঙ্ক অ্যান্ড ডিসপোজেবল ইনকাম, এই বিষয়গুলি আলোচনা করব। এবং ন্যাশনাল ইনকামের সঙ্গে যে টপিকগুলি বা যে সমস্ত বিষয়গুলি পারস্পরিক সম্পর্কযুক্ত সেগুলি হলো ক্যাপিটাল ফর্মেশন, ইনভেস্টমেন্ট, সেক্টর ইনভলভ, ফিনান্সিয়াল মার্কেট, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট পলিসি, ন্যাশনাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স অফ পেমেন্ট, এই বিষয়গুলি নিয়ে একটি ইন্টারকানেক্টিভিটি নিয়ে আলোচনা করব। প্রথম ভারতবর্ষের ন্যাশনাল ইনকাম পরিমাপ করেছিলেন দাদাভাই নৌরোজি 1867 থেকে 68 সালের মধ্যে, এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বা বিজ্ঞানকে ব্যবহার করে প্রথম জাতীয় আয় ক্যালকুলেশন করেছিলেন VKR রাও 1931-32 সালে। ফার্স্ট অফিসিয়াল অ্যাটেম্প্ট করেছিলেন প্রফেসর PC মহালানবিশ 1949 সালে। CSU অর্থাৎ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল ইউনিট 1949 সালে স্থাপিত হয়েছিল, যা CSU হিসেবে রূপান্তরিত হয় 1951 সালে, এবং 2019 সালে CSO এবং NSSO মার্জ হয়ে NSO নাম নেয়, যাদের প্রধান কাজ হলো জাতীয় আয় পরিমাপ করা। জিডিপি, জিভিএ অ্যান্ড জিএনপি, এই তিনটি বিষয় শুনতে একই রকম মনে হলেও বা বলা যেতে পারে সামগ্রিক দিক থেকে এদের মূল্যায়ন একই হলেও এদের বেসিক কিছু পার্থক্য রয়েছে। জিডিপি বলতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বোঝানো হয়ে থাকে, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যা অর্থনীতির ভাষায় সমস্ত ফিনিশ গুডসের বা সার্ভিসের যে মানিটারি ভ্যালু সেগুলোকে যদি সংযোগ করা হয় তাহলে যে ভ্যালুটি আমরা পাবো তাকেই বলা হবে জিডিপি। অর্থাৎ সমস্ত দেশের সমস্ত উৎপাদিত দ্রব্যকে যদি ভ্যালুয়েশন করা হয় তাহলে সেই ভ্যালুয়েশনটিকে আমি বলবো জিডিপি। অপরদিকে জিভিএ বলতে গ্রস ভ্যালু অ্যাডেড বোঝায়, গ্রস ভ্যালু অ্যাডেড, যার অর্থ হলো GDP can be defined as output produced after deducting the intermediate value of consumption, অর্থাৎ প্রোডাকশনের প্রত্যেকটি ইউনিট থেকে, অর্থাৎ একটি ইকোনমিক টেরিটরির মধ্যে যত ধরনের প্রোডাকশন হয় সমস্ত প্রোডাকশনের ক্ষেত্রে যে ইউনিটগুলি ব্যবহার হয় বা প্রত্যেকটি প্রোডাকশন ইউনিটের যে উৎপাদন সেই উৎপাদন থেকে যদি অন্তর্বর্তী সময়ের মধ্যে বা অন্তর্বর্তী যে কনজাম্পশন বা ব্যয় সেটিকে যদি বাদ দেওয়া হয় তাহলে যে ভ্যালুয়েশনটি পাওয়া যাবে তাকে বলা হবে জিভিএ। বা অন্যভাবে বলতে গেলে জিভিএ বলতে এই জিডিপির যে প্রোডাক্ট মেথড সেই জিডিপির প্রোডাক্ট মেথডকেও জিভিএ বলা যেতে পারে। তবে জিডিপির প্রোডাক্ট মেথডের ক্ষেত্রে যখন ক্যালকুলেশন করে জিডিপি বের করা হয় তখন দেশের সামগ্রিক উৎপাদন দ্রব্যের উপর
যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশন বের করা হয়। আর জিভিএ এর ক্ষেত্রে প্রোডাক্ট মেথড ব্যবহার করে কোন একটি ইউনিটের যে টোটাল উৎপাদন, সেই উৎপাদন থেকে যদি কনজাম্পশন বাদ দেওয়া হয়, ইন্টারমিডিয়েট কনজাম্পশন বাদ দেওয়া হয়, তাহলে জিভিএ পাওয়া যায়। অপরদিকে জিএনপি বলতে বোঝায় ন্যাশনাল প্রোডাক্ট is based on resident and non-resident and includes their contribution to production both within and outside of economic territory. এতক্ষণ পর্যন্ত জিডিপি এবং জিভিএ যেটি আমরা আলোচনা করলাম সেটি হলো সবই ইকোনমিক টেরিটরি যেটি দেশের অভ্যন্তরে রয়েছে বা দেশের অভ্যন্তরে যে ইকোনমিক অ্যাক্টিভিটি ঘটে সেই অ্যাক্টিভিটির যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনগুলোকে আইদার জিডিপি বলা হয়ে থাকে বা জিভিএ বলা হয়ে থাকে। কিন্তু জিএনপির ক্ষেত্রে শুধুমাত্র রেসিডেন্ট না, রেসিডেন্টের সঙ্গে নন রেসিডেন্টের যে ইনকাম, সেই ইনকামকে যোগ করা হয়। নন রেসিডেন্ট কারা? যারা ভারতবর্ষে বাস করে না কিন্তু ভারতীয় নাগরিক, যারা বহির্দেশে বাস করে এবং সেখান থেকে অর্থ ইনকাম করে তার দেশে পাঠায়। তাদের যে মোট ইনকাম, সেই মোট ইনকামকে যদি টোটাল জিভি এর সঙ্গে বা টোটাল জিডিপির সঙ্গে যোগ করা হয় তাহলেই পাওয়া যায় জিএনপি। জিডিপির একটি ইকুয়েশন দেওয়া হয়েছে যেটি স্ট্যান্ডার্ড ইকুয়েশন বলা হয়ে থাকে, সেটি হলো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন। সি মানে এখানে কনজাম্পশন বোঝানো হয়ে থাকে। কনজাম্পশন, এই কনজাম্পশন বলতে বেসরকারি যত ধরনের ভোগ ব্যয় হয়ে থাকে তার সমষ্টিকে বোঝানো হয়ে থাকে। অপরদিকে ইনভেস্টমেন্ট বলতে সেভিংসকে বোঝানো হয়ে থাকে, সেভিংস। আর জি ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ একদিকে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের সঙ্গে যদি আমরা প্রাইভেট এক্সপেন্ডিচার যোগ করার পরে যদি তার সঙ্গে সেভিংস যোগ করি এবং সেই সেভিংস যোগ করার পরে যে এক্স মাইনাস এন বলা হয়েছে, এটার অর্থ হলো এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। যে ব্যালেন্সটি পাওয়া যাবে সেই ব্যালেন্সটি যদি আমরা যোগ করে থাকি তাহলে যে ভ্যালুয়েশনটি আমরা পাবো সেটিকে বলবো জিডিপি। এই জিডিপি সাধারণত তিনটি পদ্ধতিতে পরিমাপ করা হয়ে থাকে, একটি প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড, একটি ইনকাম অ্যাপ্রোচ, আর একটি এক্সপেন্ডিচার মেথড। যে ইকুয়েশনটি আমি উপরে আলোচনা করলাম সেই ইকুয়েশনকে এক্সপেন্ডিচার মেথডে দেখানো হয়ে থাকে। প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথডকে আবার জিভিও বলা হয়ে থাকে, তবে সেক্ষেত্রে ইউনিটটিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। জিভি এর ক্যালকুলেশন বা ইকুয়েশন যেটি রয়েছে সেটি হলো জিডিপি প্লাস এসপি মাইনাস টিপি। এসপি মানে এখানে সাবসিডিজ অন প্রোডাক্ট, অর্থাৎ যদি উৎপাদন দ্রব্যের ক্ষেত্রে সাবসিডি প্রদান করা হয়ে থাকে উৎপাদনের জন্য, তাহলে তার যোগ করতে হবে জিডিপির সঙ্গে। এবং টিপি বলতে ট্যাক্স অন প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের উপরে যে ট্যাক্স বসানো হয়ে থাকে সেটি বাদ দিতে হবে, দেওয়ার পরে যেটি বেরোবে সেটি বলা হচ্ছে জিভি এ। অপরদিকে জিএনপির যে ইকুয়েশন সেটি হলো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এন এম প্লাস জেড। এটি আমরা জিডিপি থেকে পেয়েছি, তার সঙ্গে এক্সট্রা হিসেবে যোগ হয়েছে জেড। জেড বলতে এখানে বোঝানো হয়ে থাকে নেট ইনকাম আর্ন বাই ইন্ডিয়ান সিটিজেন বাট ফরেন রেসিডেন্ট, অর্থাৎ যারা ভারতের ভূখণ্ডের মধ্যে বাস করে না, বিদেশে বাস করে কিন্তু তারা ভারতের নাগরিক, তারা যে নেট ইনকামটি দেশে পাঠায় তাকে যদি আমি ডোমেস্টিক প্রোডাক্টের সঙ্গে যোগ করি তাহলে আমি পাবো জিএনপি বা জাতীয় আয়। এখানে একটি বিষয় উল্লেখ্য যে জিডিপি ডিফ্লেটার, এই জিডিপি ডিফ্লেটারের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি রিয়েল জিডিপি কত সেটি বের করা হয়ে থাকে, বা বলা যেতে পারে ইনফ্লেশন কত রয়েছে জিডিপির মধ্যে লুকিয়ে সেটি বের করা হয়। এটির ইকুয়েশন 100 ইন্টু নমিনাল জিডিপি বাই রিয়েল জিডিপি। GDP gives a pictures of whole economy and GVA give pictures at enterprises, government, household levels. In other words, GDP is GVA of all enterprises, government and household. তাহলে যেটি আমি প্রথমেই বললাম, জিডিপি একটি সামগ্রিক চিত্র একত্রে প্রদান করে থাকে, আর জিভিএ প্রত্যেকটি ইউনিটকে আলাদা করে এখানে তার ইনকামটিকে দেখায় এবং প্রত্যেক ইউনিটের যে ইনকাম, সেই ইনকামকে যদি যোগ করা হয়, যোগ করলে টোটাল জিভিএ পাওয়া যাবে, তাহলে টোটাল জিভিএ তখন জিডিপি
সমানুপাত হবে, জিডিপির সঙ্গে একই হবে। সাধারণত জিডিপি এবং জিভিএ পরিমাপ করে থাকে এনএসও বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যা বেস ইয়ার ধরেছে 2011-12 সাল। জিডিপির ক্ষেত্রে যে ইকুয়েশনটি আমি পূর্বেই আলোচনা করলাম, সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম, এই ইকুয়েশনের উপর ভিত্তি করেই অর্থনীতির অন্যান্য সেগমেন্টগুলি সম্পর্কিত রয়েছে। এখানে এখানে আমি সি বলতে টোটাল প্রাইভেট কনজামশনকে ধরলাম, জি বলতে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে ধরেছি, আই বলতে এখানে সেভিংস বলা হচ্ছে, বাস আই এখানে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট বলতে বোঝায় ইনভেস্টমেন্ট ইকুয়াল টু রিয়েল সেভিংস। তাহলে এখানে আই ইকুয়াল টু, আমি যদি সেভিংস ধরি তাহলে সেভিংস কিভাবে আসে এবং সেটি জিডিপিতে কত পার্সেন্ট হোল্ড করে থাকে। জিডিপিতে প্রায় 30.21% সেভিংসের বা ইনভেস্টমেন্টের শেয়ার রয়েছে। এই সেভিংসটি কোথা থেকে আসে? হাউস হোল্ড থেকে। একটি হাউস হোল্ড থেকে আসে। এই হাউস হোল্ডের যে সেভিংস, সেটি সাধারণত ফিজিক্যাল অ্যাসেট রূপে হতে পারে, অপরদিকে ফিনান্সিয়াল সেভিংসও হতে পারে, অর্থাৎ বিভিন্ন ফিনান্সিয়াল কর্পোরেশনে বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে যে সেভিংস হাউস হোল্ড করে থাকে, সেই ফিনান্সিয়াল সেভিংস ইনভেস্টমেন্ট আকারে কনভার্ট হয় যদি তাকে প্রপারলি মোবিলাইজ করা যায়। এখানে মোবিলাইজেশন পদ্ধতির ক্ষেত্রে ফিসক্যাল পলিসি যদি পজিটিভ হয়, ইন্টারেস্ট রেট যদি পজিটিভ হয়, ক্যাপিটাল মার্কেটের স্টেবিলিটি থাকে এবং সেখান থেকে ইনভেস্টমেন্ট করার ফলে যদি রিটার্ন ভালো আসে এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যদি সহায়ক ভূমিকা পালন করে থাকে, তাহলে সেক্ষেত্রে যে ফিনান্সিয়াল সেভিংসটি হাউস হোল্ড করে থাকে সেটি তখন রিয়াল সেভিংসে কনভার্ট হয়। এই রিয়াল সেভিংসে কনভার্ট হওয়ার পরে সেটি ইনভেস্টমেন্ট নাম নেয় এবং ইনভেস্টমেন্টটি সাধারণত দুরকমভাবে হচ্ছে। একদিকে তাহলে এখান থেকে ফিনান্সিয়াল সেভিং যেটি হাউস হোল্ড করে থাকে সেটি প্রাইভেট সেভিংস রূপে ইনভেস্টমেন্ট ফিল্ডে নিয়োজিত হয়, অপরদিকে পাবলিক সেভিংস অর্থাৎ সরকার দ্বারা যদি কোনো সেভিংস হয়ে থাকে সেই সেভিংসও ইনভেস্টমেন্ট আকারে মার্কেটে প্রবেশ করে। যখনই ইনভেস্টমেন্ট আকারে মার্কেটে প্রবেশ করে ক্যাপিটাল মার্কেটে, তখন সেটি ফিক্সড ক্যাপিটাল ফর্মেশনের কাজে ব্যয় হয়ে থাকে। ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন উদ্দেশ্যটা কি? এটি সাধারণত ক্যাপাসিটি বিল্ডিং ফর মোর প্রোডাকশন, অর্থাৎ এই ক্যাপিটাল ফর্মেশন যদি বৃদ্ধি পায় তাহলে অটোমেটিক সিস্টেমে প্রোডাকশন বৃদ্ধি পাওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হবে। এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অর্থাৎ একাধিক ফ্যাক্টরি গড়ে উঠতে পারে, রোড তৈরি হতে পারে বা বিভিন্ন মেশিনারি পারচেস হতে পারে, এগুলোকে ক্যাপিটাল ফর্মেশন বলা হয়ে থাকে। এবং এই ক্যাপিটাল ফর্মেশন যত বেশি হবে ততই পরিমাণে লো আয়কর হবে, অর্থাৎ ইনক্রিমেন্টাল আউটপুট রেশিও সেটি হ্রাস পাবে, অর্থাৎ এক ইউনিট প্রোডাকশন করতে খরচের পরিমাণটা কম হবে এবং অটোমেটিক্যালি সেক্ষেত্রে জিডিপি বৃদ্ধি পাবে এবং জিডিপি যখনই বৃদ্ধি পাবে দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। এবার আলোচনা করব এক্স মাইনাস এম। এক্স বলতে এখানে এক্সপোর্ট, এম মানে ইম্পোর্ট বোঝানো হচ্ছে। এই এক্সপোর্ট এবং ইম্পোর্ট যে অ্যাকাউন্টের মধ্যে দিয়ে ক্যালকুলেশন হয়ে থাকে বা ব্যালেন্স যে অ্যাকাউন্টে ক্যালকুলেশন হয়ে থাকে সেটিকে বলা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্টের একটি অংশ, যেটিকে পার্ট অফ বিওপি বলা হয়ে থাকে। এখানে এই ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে দুটি অ্যাকাউন্ট মেনটেন করা হয়, একটি কারেন্ট অ্যাকাউন্ট, একটি ক্যাপিটাল অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্টের নেচার সাধারণত যে বিষয়গুলি থাকে, একটি ডেবিট সাইড এবং একটি ক্রেডিট সাইড থাকে, একটি ক্রেডিট সাইড থাকে, একটি ডেবিট সাইড থাকে। অর্থাৎ ক্রেডিট বলতে অর্থের আগমন আর ডেবিট বলতে অর্থের নির্গমন। অর্থাৎ সেক্ষেত্রে এক্সপোর্ট যদি হয়ে থাকে তাহলে সেখানে অর্থের আগমন ঘটে বলে সেটি ক্রেডিট সাইডে হয়, আর ইম্পোর্ট হলে অর্থের বহির্গমন ঘটে সেটি ডেবিট সাইডে হয়। এরকমভাবে ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্টে এক্সপোর্ট এবং ইম্পোর্ট, টোটাল যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় তা হিসাবের মধ্যে দেখানো হয়। এছাড়াও বিদেশ থেকে যদি
কোনো ট্রান্সফার হয়ে থাকে সেটিও হবে। আবার বিদেশ থেকে যদি কোনো ইনভেস্টমেন্টের কারণের জন্য কিছু ইন্টারেস্ট বা কিছু প্রফিটের আগমন ঘটে, তাহলে সেগুলি কারেন্ট অ্যাকাউন্টে স্থান পাবে। এবং যে বিদেশের যারা এনআরআই রয়েছেন, তারা যে পরিমাণ অর্থ বিদেশে উপার্জন করে, তা কিছু তারা যে অংশটি দেশে পাঠায় তাকে ট্রান্সফার বলা হয়ে থাকে। সেই ট্রান্সফার অংশটিও কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে স্থান পায়। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট সাইডের যে ব্যালেন্স, সেটা যদি পজিটিভ হয় তাহলে বলা হবে কারেন্ট অ্যাকাউন্টের পজিটিভ ব্যালেন্স হয়েছে, আর যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ ব্যালেন্স হয়েছে বলা হয়। অপরদিকে ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটি মেনটেন করা হয় ব্যালেন্স অফ পেমেন্টে, সেই সাথে ক্যাপিটাল নেচারের যে সমস্ত এক্সপেন্ডিচার বা ইনকামগুলো হয়, অর্থাৎ ফিক্সড অ্যাসেট যদি পারচেজ বা সেল করা হয় সেটি থাকে। ইনভেস্টমেন্ট যদি বিদেশে করা হয় তাহলে সেটি থাকবে। আবার ইনভেস্টমেন্ট যদি দেশে গৃহীত হয় কোনো ফরেন ইনভেস্টমেন্ট, সেটি এখানে স্থান পাবে। এছাড়া বিদেশ থেকে কোনো যদি ঋণ গ্রহণ করা হয়ে থাকে তাহলে সেটি স্থান পাবে, বা যদি লেন্ডিং করা হয় তাহলে স্থান পাবে। এবং ফরেন রিজার্ভ যদি আগমন ঘটে, বা ফরেন রিজার্ভ যদি দেশের কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকে, সেটিও কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের হিসেবের মধ্যে রাখা হয়। জিডিপির যে ইকুয়েশনটি আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশন বললাম, সেই স্ট্যান্ডার্ড ইকুয়েশনের ক্ষেত্রে কনজাম্পশনের যে কনজাম্পশনের পার্টটিকে আমি প্রধানত দুটি ভাগে বললাম, একটি সি প্লাস জি। একটি সি হচ্ছে গিয়ে প্রাইভেট কনজাম্পশন। এই প্রাইভেট কনজাম্পশন দু রকম হতে পারে, একটি হাউস হোল্ড কনজাম্পশন, আর একটি নন প্রফিট যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে তাদের যে কনজাম্পশন, সেটিকে ধরা হয় এই দুটির যোগফল ইকুয়াল টু সি। হাউস হোল্ড বা নন প্রফিট অর্গানাইজেশনের যে কনজাম্পশন, সেটি সাধারণত এনএসএসও কনজাম্পশন এক্সপেন্ডিচারের পরিমাপ করে থাকে প্রতি 5 বছর অন্তর। লাস্ট 2017-18 সালে হয়েছে। এটির উদ্দেশ্যই হচ্ছে জনসাধারণের ডিমান্ড কতটা ডায়নামিক, বা তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কতটা পরিমাণে পরিবর্তন ঘটেছে, বা অর্থনৈতিক উন্নয়ন ব্যক্তির কিরকম রয়েছে, সেই সমস্ত বিষয়গুলি দেখার উদ্দেশ্যেই সাধারণত এই কনজাম্পশন এক্সপেন্ডিচার সার্ভে করা হয়ে থাকে। বর্তমানে মান্থলি পার ক্যাপিটা কনজাম্পশন, অর্থাৎ লাস্ট যে রিপোর্ট প্রকাশ হয়েছে তাতে মান্থলি পার ক্যাপিটা কনজাম্পশন 1446 টাকা প্রতি মাসে প্রত্যেক নাগরিকের। এবার জি বলতে যে পার্টটিকে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বলা হয়ে থাকে, সেটি হচ্ছে জিডিপিতে টোটাল 11.77% গভর্নমেন্ট এক্সপেন্ডিচার হয়। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সাধারণত কি কি পারপাসে করে থাকে সরকার? এক হচ্ছে পারচেজ অফ গুড সার্ভিস, অর্থাৎ গভর্নমেন্ট মেশিনারি চালানোর জন্য যে সমস্ত গুড বা সার্ভিস পারচেজ করে থাকে। গভর্নমেন্ট মেশিনারি চালানোর জন্য তার কর্মীবর্গকে যে স্যালারি বা আদার পেমেন্ট প্রদান করে থাকে। এছাড়াও ট্রান্সফার পেমেন্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের সাবসিডি দেওয়া বা বিভিন্ন ধরনের অ্যাসিস্ট্যান্স, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রদান করা, সেগুলোকে ট্রান্সফার পেমেন্ট বলা হয়। সেগুলো সরকারের একটি খরচ। এগুলো সবগুলো মিলিত হয়ে বলা হয় জি বা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। যদিও এই ট্রান্সফার পেমেন্ট জিডিপির ক্যালকুলেশনের মধ্যে স্থান পায় না। এবং এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে বাজেট আকারে পার্লামেন্টে পেশ করা হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে, এবং সেটি একটি সাংবিধানিক বিষয়, যেটি ভারতের সংবিধানে 112 নম্বর ধারাতে উল্লেখ করে দেওয়া হয়েছে যে প্রত্যেক বছরে বাজেট পেশ করতে হবে। যে বাজেটে একদিকে থাকবে রিসিট, একদিকে থাকবে এক্সপেন্ডিচার। এবার এই রিসিট এবং এক্সপেন্ডিচার এই দুটি যখন বাজেটে প্রকাশ করা হয়, তখন যদি এক্সপেন্ডিচারের পরিমাণ রিসিপ্টের তুলনায় বেশি হয়ে থাকে, তাহলে যে অবস্থাটা তখন পরিলক্ষিত হয় সেই অবস্থাকে বলা হয় ডেফিসিট। এই ডেফিসিট ফিসক্যাল ডেফিসিট বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে যেহেতু টোটাল রিসিট এবং টোটাল এক্সপেন্ডিচারের ক্যালকুলেশন করা হয়ে থাকে, তাই টোটাল এক্সপেন্ডিচার যখন গ্রেটার দেন টোটাল রিসিট হয়, তখন যে সিচুয়েশনটি অ্যারাইজ করে তখন তাকে বলা হয় ফিসক্যাল ডেফিসিট। ডেফিসিট আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। এই বাজেট ডেফিসিট বিভিন্ন রকম হয়ে থাকে। এক হচ্ছে প্রাইমারি ডেফিসিট। প্রাইমারি ডেফিসিট সাধারণত টোটাল যে গ্রস ফিসক্যাল ডেফিসিট হয় তার থেকে যদি নেট ইন্টারেস্ট লায়াবিলিটি বাদ দেওয়া হয়, তাহলে যেটি পাওয়া যায় সেটি প্রাইমারি ডেফিসিট। অপরদিকে ফিসক্যাল ডেফিসিট টোটাল যে
রিসিট বা গ্রস রিসিট যেটি রেভিনিউ নেচারে হতে পারে, বা নন রেট ক্যাপিটাল যে রিসিটগুলো রয়েছে সেগুলো যদি এক্সপেন্ডিচার তুলনায় কম হয় তাহলে ফিসকাল ডেফিসিট দেখতে পাওয়া যায়। অপরদিকে রেভিনিউ ডেফিসিট হলো রেভিনিউ এক্সপেন্ডিচার যদি গ্রেটার দ্যান রেভিনিউ রিসিট হয় তাহলে রেভিনিউ ডেফিসিট বলা হয়ে থাকে। এখন রেভিনিউ আর ক্যাপিটাল শব্দটির পার্থক্য কি? রেভিনিউ বলতে যেখানে কোনো নন রেকারিং নেচারের কোনো এক্সপেন্ডিচার বা ইনকাম হয় না, সরি, রেকারিং নেচারের কোনো এক্সপেন্ডিচার বা ইনকাম হয় না, সেই ধরনের ট্রানজ্যাকশনগুলোকে বলা হয় রেভিনিউ। আর ক্যাপিটাল নেচার বলা হয় যেখান থেকে রেকারিং যদি ইনকাম বা রিসিট হয়ে থাকে তাহলে সেগুলোকে ক্যাপিটাল। এবং রেভিনিউ সাধারণত একটি নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই হয়ে থাকে, আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা রিসিট বিয়ন্ড ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে হতে পারে বা হয়ে থাকে। ডেফিসিট ফিনান্সিং বা ডেফিসিট যখন গভর্নমেন্টের হয়ে থাকে বাজেটের আকারে যেটি জানতে পারা যায়, সেই ডেফিসিট হলে পরে সেই ডেফিসিট বা ঘাটতিকে মেটানোর জন্য ফিনান্সিং করা হয় বা অর্থের প্রয়োজন হয়ে থাকে। সেই বিষয়টিকে যে পদ্ধতিতে সরকার অর্থের ঘাটতি মেটায় সেইটাকেই বলা হয় ডেফিসিট ফিনান্সিং। এটি সাধারণত 3 রকম ভাবে করে থাকে। একটি ইন্টারনাল বরোয়িং করতে পারে। ইন্টারনাল বরোয়িং সাধারণত ফিনান্সিয়াল মার্কেট, যেটি মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের সমষ্টি, সেই ফিনান্সিয়াল মার্কেট থেকে ঋণ নিতে পারে। অপরদিকে এক্সটার্নাল বরোয়িং করতে পারে, অর্থাৎ সেখানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক বা ডেভেলপ নেশনস এর কাছ থেকে ঋণ নিতে পারে। এবং সর্বোপরি কারেন্সি প্রিন্টিং এর দ্বারাও এই ডেফিসিট ফিনান্সিং করতে পারে, এবং সেক্ষেত্রে আরবিআই কে সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশ জারি করতে পারে যে অতিরিক্ত কারেন্সি প্রিন্ট করার জন্য। এখন এই ইন্টারনাল বরোয়িং এর ক্ষেত্রে মানি মার্কেট থেকে যদি গভর্নমেন্ট ঋণ নিয়ে থাকে তাহলে সেটি খুবই শর্ট টার্মের জন্য নিতে হবে তাকে, অর্থাৎ 364 দিনের নিচে মেয়াদে তাকে লোন নিতে হবে। এবং সেটি সাধারণত এই মানি মার্কেটটিকে কন্ট্রোল করে থাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। অপরদিকে ক্যাপিটাল মার্কেট মোর দ্যান 364 ডেজ যদি হয়ে থাকে ঋণের মেয়াদ, তাহলে সেই মার্কেটটিকে বলা হয় ক্যাপিটাল মার্কেট। এটি ডেট মার্কেট হতে পারে এবং ইকুইটি মার্কেট হতে পারে। ইকুইটি মার্কেট আবার দু ভাগে বিভক্ত, একটি প্রাইমারি মার্কেট আর একটি সেকেন্ডারি মার্কেট। প্রাইমারি মার্কেট সাধারণত আইপিও এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে। আইপিও বলতে ইনিশিয়াল অফারিং, আইপিও বলতে ইনিশিয়াল, আইওপি মানে ইনিশিয়াল অফারিং প্রাইস, আইওপি ইনিশিয়াল অফারিং প্রাইস। আর সেকেন্ডারি মার্কেট বা স্টক এক্সচেঞ্জ যেখানে প্রাইমারি শেয়ার না, সেকেন্ডারি যে শেয়ারগুলো, অর্থাৎ সেকেন্ডারি শেয়ারের ক্রয় বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ প্রথম অবস্থায় কোম্পানি যে শেয়ারগুলি ছাড়ে সেটি সাধারণত প্রাইমারি মার্কেটে ক্রয় বিক্রয় হয়, এবং প্রাইমারি মার্কেটে যে সমস্ত ইনস্টিটিউশন বা যে সমস্ত ব্যক্তিরা এই ইনিশিয়াল যে শেয়ারগুলো ক্রয় করে তারা তখন সেই শেয়ারটিকে স্টক এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় করে থাকে বা সেক্ষেত্রে ট্রানজাকশনটি সম্পন্ন করে থাকে। সরকার বরোয়িং করতে পারে কোথা থেকে? রিজার্ভ ব্যাংক থেকে, বা যেটিকে সেন্ট্রাল ব্যাংক বলা হয়ে থাকে, বা কমার্শিয়াল ব্যাংক থেকেও করতে পারে। ইভেন স্টেট গভর্নমেন্টের কাছ থেকেও অ্যাডহক ট্রেজারি বিলস দাখিল করে ঋণ নিতে পারে। জেনারেল পাবলিকের কাছ থেকেও বন্ড বা আদার সিকিউরিটি বিক্রি করে কিন্তু ঋণ নিতে পারে। ইনফ্লেশনের সঙ্গে বরোয়িং এর কি সম্পর্ক? প্রথমে আমরা দেখলাম যে সরকার বাজেট পেশ করলো, বাজেট পেশ করার পরে সেখানে দেখা গেল ডেফিসিট হয়েছে। ডেফিসিটটিকে ফিনান্সিং করার জন্য সে ডেফিসিট ফিনান্সিং করবে, অর্থাৎ ডেফিসিট ফিনান্সিং এর জন্য তাকে কি করতে হবে? 3টি পদ্ধতি অবলম্বন করতে হবে। এক হচ্ছে গিয়ে ইন্টারনাল বরোয়িং করতে পারে, এক্সটার্নাল বরোয়িং করতে পারে, বা কারেন্সি প্রিন্ট করতে পারে। তাহলে এইগুলো ক্ষেত্রে যখন সরকারের হাতে মাত্রাধিক পরিমাণে টাকা চলে আসে তখন সরকার সেটিকে যখন
দেশে বিভিন্ন কাজে ব্যয় করে থাকে, তখন অটোমেটিক্যালি সরকারের অতিরিক্ত টাকা জনসাধারণের হাতে চলে আসে, এবং চলে আসার জন্য কি হবে, হঠাৎ মানি সাপ্লাই বৃদ্ধি পাওয়ার জন্য ইনফ্লেশন দেখা দেবে। এবং এই ইনফ্লেশন বৃদ্ধির কারণের জন্য, অর্থাৎ এই যে মানি সাপ্লাইটা বৃদ্ধি পাওয়ার জন্য যে ইনফ্লেশনটি হলো, এই ইনফ্লেশন হওয়ার কারণের জন্য ডিমান্ড পুল একটি ইনফ্লেশন তৈরি হবে, বা অটোমেটিক সিস্টেমে ডিমান্ড বৃদ্ধি পাবে। এবং যেহেতু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সাপ্লাইয়ের পরিমাণ লিমিটেড, তাই স্বাভাবিকভাবেই দ্রব্যের দাম মাত্রাধিক পরিমাণে বাড়তে থাকবে। তাই ডিমান্ড পুল ইনফ্লেশনটাকে বলা হয় টু মাচ মানি চেজিং টু ফিউ গুডস। এছাড়া অন্য একটি ইনফ্লেশনও হতে পারে, সেটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। হঠাৎ কোনো কারণে যদি সাপ্লাই সাইডের উৎপাদন পরিমাণ মাত্রাধিকভাবে কমে যায়, তাহলে সেক্ষেত্রে ইনফ্লেশন সৃষ্টি হবে, যেটিকে কস্ট পুশ ইনফ্লেশন বলা হয়। এখন এই মানি সাপ্লাই, যে মানি শব্দটি এখানে উল্লেখ করা হয়েছে, মানি একাধিক টাইপসের হয়ে থাকে। যেমন M0 মানি, যেটি রিজার্ভ মানি বলা হয়ে থাকে। এটি হচ্ছে কারেন্সি ইন সার্কুলেশন, অর্থাৎ জনসাধারণের কাছে যে টাকা রয়েছে, প্লাস ব্যাংকার্স ডিপোজিট উইথ দি আরবিআই, অর্থাৎ আরবিআই নিকট ব্যাংকার্সরা যে অর্থ জমা রাখে, প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই। এই তিনটি বিষয়ের সমষ্টিকে বলা হয় রিজার্ভ মানি, এবং যেকে M0 বলা হয়। M1 বলা হয় কারেন্সি উইথ পাবলিক প্লাস ডিমান্ড ডিপোজিট, অর্থাৎ ডিমান্ড ডিপোজিট বা সেভিংস অ্যাকাউন্টে যে টাকা থাকে, তার সঙ্গে জনসাধারণের হাতে যে টাকা, সেই টাকার যোগফলকে বলা হয় M1, অর্থাৎ ডিমান্ড ডিপোজিট উইথ ব্যাংকিং সিস্টেম প্লাস আদার ডিপোজিট উইথ আরবিআই। মূলত এখানে M1 বলতে পাবলিকের হাতে যে টাকা এবং ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকে জনসাধারণের, তার সমষ্টিকে M1 বলা হয়। তার সঙ্গে সামান্য কিছু অর্থ, যেটি আরবিআই এর যে সমস্ত কর্মচারী বা আধিকারিক রয়েছে, তারা আরবিআই তাদের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারে, সেগুলোকেও এখানে ধরা হয়েছে। M3 বলতে এখানে M1 যে মানি রয়েছে, অর্থাৎ এই মানি, তার সঙ্গে যদি টাইম ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিটকে যদি সংযুক্ত করা হয়, তাহলে যে মানিটি পাওয়া যাবে টোটাল, তাকে বলা হয় M3 মানি। এটিকে বলা হয় ব্রড মানি, আর M1 মানিকে বলা হয় ন্যারো মানি। ইনফ্লেশন হঠাৎ বৃদ্ধি পাওয়ার জন্য কি হবে? ইনফ্লেশন হঠাৎ বৃদ্ধি পেলে অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়বে সেভিংসের উপরে, কারণ একই দ্রব্য ক্রয় করতে গিয়ে তাকে এখন বেশি পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, ফলে স্বাভাবিক কারণেই তার হাতে সঞ্চয়ের জন্য অর্থের পরিমাণ কমে যায়, এবং সেভিংস যেহেতু কমে যায়, তাই ইনভেস্টমেন্টের পরিমাণ কমে যায়। কারণ আমি এই বিষয় দুটির যে রিলেশনশিপ, যে আগেই বললাম তোমাদের। অপরদিকে এমপ্লয়ি যারা রয়েছেন, তারা কি করে, হায়ার ওয়েজেস ডিমান্ড করে থাকে টু সার্ভাইভ, দ্যাট ইনক্রিজেস দি কস্ট অফ প্রোডাকশন, হুইচ ডিমোটিভেট ইনভেস্টার্স অলসো। এবং যেহেতু ইনফ্লেশন বৃদ্ধি পায়, তাই যারা কর্মচারী বা উৎপাদক যারা রয়েছেন, তারা তাদের যে ওয়েজেস বা স্যালারি, সেটি বৃদ্ধি করার জন্য ডিমান্ড করে, এবং যা কি করে, কস্ট অফ প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। এবং কস্ট অফ প্রোডাকশনকে বাড়িয়ে দেওয়ার জন্যই সেক্ষেত্রে ইনভেস্টররা সেই সমস্ত ক্ষেত্রে আর ইনভেস্ট করার মোটিভেশন পায় না। এই ডিমান্ড পুল এবং কস্ট পুশ যে ইনফ্লেশন হঠাৎ বেড়ে যায়, সেই বেড়ে যাওয়ার বিষয়টিকে কন্ট্রোল করার জন্য তিনটি পদ্ধতি অ্যাপ্লাই করা হয়ে থাকে। একটা গভর্নমেন্ট ডিফ্লেশনারি ফিসক্যাল পলিসি, যেটিকে বলা হয়, অপরটি সাপ্লাই সাইড পলিসি, আর একটি মনিটারি পলিসি। গভর্নমেন্ট ডিফ্লেশনারি পলিসির মধ্যে যেটি থাকে, সেটি ট্যাক্সের পরিমাণ বাড়িয়ে দেয়, সরকার নিজের স্পেন্ডিং বা কনজামশন হ্রাস করে দেয়, ইনডাইরেক্ট যে ট্যাক্স, সেই ইনডাইরেক্ট ট্যাক্সের মাত্রা বৃদ্ধি করে দিতে পারে। এবার সাপ্লাই সাইড পলিসি যেটি, সেটি মেশিনারি অতিরিক্ত ইনস্টল করে সেখান থেকে প্রোডাকশন বাড়ানোর প্রচেষ্টা করা হয়ে থাকে। আর মনিটারি পলিসির ক্ষেত্রে দু ধরনের ব্যবস্থা আরবিআই নিয়ে থাকে, কারণ আমরা জানি মনিটারি পলিসি করে থাকে আরবিআই। দু ধরনের, একটি কোয়ান্টিটেটিভ
মেজার্স নিয়ে থাকে এবং একটি কোয়ালিটেটিভ মেজার্স। কোয়ান্টিটেটিভ মেজার্সের মধ্যে রেট সিস্টেম অর্থাৎ রেপো রেট, রিভার্স রেপো রেট, আর রেশিও সিস্টেম অর্থাৎ সিআরআর, এসএলআর এগুলি ব্যবহার করে থাকেন এবং ওপেন মার্কেট অপারেশন করে থাকে, অর্থাৎ ওপেন মার্কেটে সিকিউরিটি ক্রয় বিক্রয় করে থাকে। আর কোয়ালিটির মধ্যে এলটিভি রয়েছে, ইএমআই রয়েছে, পিএসএল রয়েছে, মোরাল সুয়েশন রয়েছে এবং ডাইরেক্ট অ্যাকশন রয়েছে। এই বিষয়গুলির বিস্তারিত বিবরণ আমি প্রিভিয়াস ভিডিওতে দিয়েছি। বিশেষ কতগুলি টার্মস এখানে আলোচনা প্রয়োজন, যেমন সিআরএআর, যেটি ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বলা হয়, যেটি স্ট্যান্ডার্ড মাত্রা 9% রাখার জন্য বিভিন্ন ব্যাংকিং অর্গানাইজেশনকে বলা হয়ে থাকে, অর্থাৎ এটি ব্যাসেল নর্মস থেকে গ্রহণ করা হয়েছে, ব্যাসেল 3 থেকে গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনকে মিনিমাম 9% সিআরএআর রিজার্ভে রাখার কথা বলা হয়েছে। কারেন্ট ইনফ্লেশন টার্গেট বর্তমানে 4%। ফিলিপ কার্ভ বলতে বোঝানো হয়ে থাকে রিলেশনশিপ বিটুইন ইনফ্লেশন অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ এই ক্ষেত্রে যে মুদ্রাস্ফীতির সঙ্গে কর্মহীনতার যে সম্পর্ক, সেই সম্পর্ক যে কার্ভে দেখানো হয়ে থাকে সেই কার্ভটিকে বলা হয় ফিলিপ কার্ভ। তবে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশনের জন্য কিছু সমস্যা রয়েছে, যেমন ব্ল্যাক মানি, যেটি অর্থনীতির মধ্যে দেখা যায় না বা যেটির হিসাব বহির্ভূত অর্থ। আরেকটি হচ্ছে নন মনিটাইজেশন ট্রানজাকশন, অর্থাৎ কিছু কিছু কাজ, যেমন হোম মেকারদের কাজের কোনো পারিশ্রমিক নেই, তাই সেক্ষেত্রে নন মনিটাইজেশন ট্রানজাকশনের মধ্যে সেটি পড়ে। ডাবল কাউন্টিং, অনেক ক্ষেত্রে একই ট্রানজাকশন একাধিকবার হিসাবে চলে আসে। এছাড়া গ্রোয়িং সার্ভিস সেক্টরের যে বৃদ্ধি, সেই বৃদ্ধি কারণের জন্য ন্যাশনাল ইনকাম অনেক ক্ষেত্রে ক্যালকুলেশনের ক্ষেত্রে সমস্যা দেখা যায়। জিডিএস বা গ্রস ডোমেস্টিক সেভিংসের সঙ্গে ক্যাপিটাল ফরমেশনের রিলেশনশিপ 3টি স্টেজে দেখানো হয়েছে। ক্রিয়েশন অফ সেভিংস ফার্স্ট স্টেজে, যেটি বললাম, যদি কনজাম্পশন লেস দ্যান ইনকাম হয়, ইনকাম মাইনাস কনজাম্পশন বা ভোগ ইকুয়াল টু সেভিংস, তাহলে সেভিংস ক্রিয়েশন হলে পরে কি হবে, অ্যাভারেজ লেভেল অফ ইনকাম যদি কোনো ব্যক্তির বৃদ্ধি পায় তাহলে সেভিংস বৃদ্ধি পাবে, এবং ব্যালেন্স ডিস্ট্রিবিউশন যদি ইনকামের হয় তাহলে সেভিংসের মাত্রা বৃদ্ধি পাবে। মোবিলাইজেশন অফ সেভিংস, এবং শুধু সেভিংস করলেই হবে না, সেটিকে মোবিলাইজ করতে হবে, এবং বিশেষ করে হাউস হোল্ডারদের সেভিংস যেটি বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে রয়েছে সেগুলোকে মোবিলাইজ করতে হবে, মোবিলাইজ করে সেগুলোকে মার্কেটে সেটিকে ব্যবহার করতে হবে ইনভেস্টমেন্ট আকারে। ট্রান্সফার টু দি বিজনেসম্যান অর এন্টারপ্রেনার, অর্থাৎ হাউস হোল্ডের যে সেভিংস রয়েছে সেটি যদি বিজনেসম্যানদের বা এন্টারপ্রেনারদের হাতে ট্রান্সফার করা যায় তাহলে তারা ক্যাপিটাল ফর্মেশন করবে। ইনভেস্টমেন্ট অফ সেভিংস, ইনভেস্টমেন্ট ডিপেন্ডস অন মার্জিনাল এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল বা প্রফিট, অর্থাৎ ইনভেস্টমেন্ট তখনই বৃদ্ধি পাবে যদি প্রোডাকশন হাউস থেকে যে উৎপাদন হবে সেই উৎপাদনের জন্য যে ইনভেস্টমেন্ট করা হবে সেই ইনভেস্টমেন্ট পারপাসে রেট অফ প্রফিট বা রেট অফ ইন্টারেস্ট বা প্রফিট যদি বেশি হয়, মার্জিন বেশি হয় ইনভেস্টরদের জন্য, তাহলে অটোমেটিকভাবে ইনভেস্টমেন্ট করার জন্য মোটিভেশন পেয়ে যাবে। এছাড়াও ইনভেস্টমেন্ট মার্কেটের যে আয়তন, মার্কেট যদি বৃহত্তর হয় তাহলে অটোমেটিক ভিত্তিতেই ইনভেস্টমেন্টের পরিমাণও বৃদ্ধি পাবে। Further, the greater the inequalities of income, the greater will be the amount of savings in economy. Capital formation in economy can also take place with the help of foreign capital. শুধুমাত্র দেশের অভ্যন্তরে যে সেভিংস, সেই সেভিংসের মধ্যে দিয়েই যে ক্যাপিটাল ফর্মেশন হবে তা নয়,
দেশের বাইরে থেকে যে ক্যাপিটাল, ফরেন ক্যাপিটাল আসে, সেই ফরেন ক্যাপিটাল দিয়েও কিন্তু ক্যাপিটাল ফর্মেশন হয়ে থাকে। এবং এই ফরেন যে ক্যাপিটাল, সেই ফরেন ক্যাপিটাল সাধারণত ফরেন সেভিংস এর মাধ্যমে আসতে পারে, এবং এছাড়া ডাইরেক্ট প্রাইভেট ইনভেস্টমেন্টের মাধ্যমে আসতে পারে, লোন বা গ্র্যান্ট হতে পারে, বা ইন্টারন্যাশনাল কোনো এজেন্সি লোন দিতে পারে। এরকম ভাবে অর্থ দেশে আগমন ঘটলে পারে সেখান থেকে ক্যাপিটাল ফর্মেশন হতে পারে। সর্বশেষ যেটি আলোচনা করব সেটি ব্যালেন্স অফ পেমেন্ট, যেটি আরবিআই এই ব্যালেন্স অফ পেমেন্ট হিসাবটি করে থাকে, আর ন্যাশনাল অ্যাকাউন্ট যেটি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এর হিসাবটি মেনটেন করে থাকে। সেই দুটির মধ্যে যে রিলেশনশিপ সেটি নিয়ে আলোচনা করব। ব্যালেন্স অফ পেমেন্ট যেটি আমি পূর্বেই কিছুটা আলোচনা করলাম, যেখানে দুটি অ্যাকাউন্ট ভারতবর্ষের ক্ষেত্রে রয়েছে, তবে আন্তর্জাতিক স্তরে 3 ধরনের অ্যাকাউন্ট ব্যালেন্স অফ পেমেন্টের হয়। একটি কারেন্ট অ্যাকাউন্ট, একটি ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটি ফিনান্সিয়াল অ্যাকাউন্ট। কিন্তু ভারতের ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্ট এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্ট একসঙ্গেই দেখানো হয় ক্যাপিটাল অ্যাকাউন্ট রূপে। কারেন্ট অ্যাকাউন্টে একদিকে ক্রেডিট সাইড থাকে, একদিকে ডেবিট সাইড। ক্রেডিট সাইডে যে সমস্ত দ্রব্য বা পরিষেবাগুলি এক্সপোর্ট করা হয়, ধরা গেল এখানে 500 টাকা এক্সপোর্ট করা হয়েছে। অপরদিকে ইম্পোর্ট যে সমস্ত সার্ভিস বা গুডস করা থেকে ধরা যাক 400 টাকা করা হয়েছে। যদি ইনভেস্টমেন্ট করার জন্য ইন্টারেস্ট বা প্রফিট আয় হয়ে থাকে, তাহলে সেটি ক্রেডিট সাইডে আসবে, অর্থাৎ সেটি আয় হিসেবে গৃহীত হবে বা গণ্য হবে, এবং ধরে নিলাম সেটি 100 টাকা। ইনকাম যদি পেমেন্ট করতে হয় তাহলে ধরে নিলাম সেটি 50 টাকা। এবং কারেন্ট ট্রান্সফার, অর্থাৎ এনআরআই যারা দেশে অর্থ পাঠাচ্ছে, ধরে নিলাম সেটি 300 টাকা দেশের আয়। আবার ভারতে যে বিদেশিরা বাস করছে তারাও তাদের অর্থ যদি বিদেশে পাঠিয়ে দেয়, ধরে নিলাম সেক্ষেত্রে 150 টাকা তারা পাঠাচ্ছে। তাহলে ক্রেডিট সাইডে টোটাল হলো 900 টাকা, আর ডেবিট সাইডে হলো 600 টাকা। এই তিনটে যোগফল হলো 600 টাকা। তাহলে এটি হলো খরচের দিক, এটি হলো আয়ের দিক। তাহলে এখানে দেখা গেল অটোমেটিক ভাবে কারেন্ট অ্যাকাউন্টে 300 টাকার সারপ্লাস হলো, অর্থাৎ দেশে পজিটিভ ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স রয়েছে। অপরদিকে ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট সাইড বা অর্থ আগমনের দিকে ধরে নিলাম 5 টাকা ক্রেডিট হয়েছে, ডেবিট সাইডে 15 টাকা খরচ হয়েছে, অর্থাৎ এখানে নেগেটিভ ব্যালেন্স হয়েছে 10 টাকা। অপরদিকে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, যেগুলোকে সাধারণত অ্যাসেট রূপে দেখানো হয়, ধরে নিলাম 400 টাকা, এবং সেক্ষেত্রে লায়াবিলিটি রয়েছে 110 টাকা। ফিনান্সিয়াল অ্যাকাউন্ট বলতে এখানে বিভিন্ন ইনভেস্টমেন্টস গুলো এখানে আসে, ইনভেস্টমেন্ট রিসিপ্ট এবং ইনভেস্টমেন্ট যদি আমরা অন্য দেশে করে থাকি, তাহলে সেরকম ক্ষেত্রে অ্যাসেট ধরে নিলাম 400 টাকা আর লায়াবিলিটি 110 টাকা। তাহলে নেট অ্যাকুইজিশন হলো 290 টাকা, অর্থাৎ 290 টাকা দেশে ফিনান্সিয়াল অ্যাকাউন্ট একটি পজিটিভ ব্যালেন্স হলো। এগুলিকে এবার যখন জাতীয় অ্যাকাউন্ট বা ন্যাশনাল অ্যাকাউন্ট এনএসও করবে, তখন যেভাবে সেগুলিকে অ্যাকাউন্টে স্থান দেয়, দেশের অভ্যন্তরের জিডিপি ধরা যাক 1700 টাকা, যার মধ্যে গভর্নমেন্ট কনজাম্পশন 400 টাকা, নন গভর্নমেন্ট কনজাম্পশন 800 টাকা, গ্রস ক্যাপিটাল ফর্মেশন 400 টাকা, এক্সপোর্ট 500 টাকা, ইম্পোর্ট 400 টাকা। এবং এই জিডিপি 1700 টাকা টোটাল হলো, টোটাল 1700 টাকা। এই 1700 টাকার মধ্যে 1700 টাকা কিভাবে হলো? 400 প্লাস 800 1200 টাকা। কারণ আমরা জানি ইকুয়েশনটা সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম। তাহলে সি এখানে 800 টাকা, জি 400 টাকা 1200 টাকা, অপরদিকে আই 400 টাকা 1600 টাকা, এবং এখান থেকে বিয়োগ করে পেলাম আমি 100 টাকা। মোট 1700 টাকা হলো গিয়ে এখানে জিডিপি দেশের। তাহলে এটি ন্যাশনাল অ্যাকাউন্টে জিডিপি হিসেবে 1700 টাকা লেখা হবে, দেশের অভ্যন্তরের আয়। নেট ইনকাম ফ্রম অ্যাব্রোড ধরে নেওয়া হলো এখানে 50 টাকা হয়েছে। নেট কারেন্ট ট্রান্সফার ফ্রম অ্যাব্রোড ধরে নিলাম 150 টাকা হয়েছে। তাহলে গ্রস ন্যাশনাল ইনকাম হলো 1900 টাকা, অর্থাৎ 1700 টাকা প্লাস 200 টাকা, মোট 1900 টাকা। ফাইনাল কনজাম্পশন 1200 টাকা, কারণ এখানে সি প্লাস জি হচ্ছে 1200 টাকা। তাহলে এখানে টোটাল 1700 টাকা, 50 টাকা বিদেশ থেকে আয় হয়েছে,
এবং ট্রান্সফার আয় হয়েছে 150 টাকা, টোটাল হলো 200 টাকা, হলো 1700 টাকা, 1900 টাকা, এবং টোটাল ফাইনাল কনজাম্পশন 1200 টাকা, সি প্লাস জি, তাহলে সেভিংস হলো 700 টাকা। নেট ক্যাপিটাল ট্রান্সফার রিসিভ ফ্রম অ্যাব্রোড ধরে নেওয়া হলো 5 টাকা, যেটি এই ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে ক্যাপিটাল ট্রান্সফার হিসেবে রিসিভ হয়েছে। নেট অ্যাকুইজিশন অফ নন প্রডিউস নন ফিনান্সিয়াল অ্যাসেট 15 টাকা, যেটি এখানে ডেবিট সাইডে দেখানো হয়েছে। এবং গ্রস ক্যাপিটাল ফর্মেশন 400 টাকা, যেটি ইনভেস্টমেন্ট বা আয় হিসেবে প্রথম সিজিআই এর মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে। এবং নেট যেটি আমরা 1200 টাকা পেলাম, সেই 1200 টাকা যদি বাদ দিই 700 টাকা পেলাম, এবং 700 টাকার মধ্যে আমরা যদি 400 টাকা বাদ দিই থাকলো 300 টাকা। এই 300 টাকা থেকে যদি আমরা এবার 15 মাইনাস 10 করি, অর্থাৎ 10 টাকা, 300 টাকা থেকে 10 টাকা যদি আমরা বাদ দিই তাহলে হবে 290 টাকা। এই 290 টাকায় দেশের আইদার বিদেশকে লেন্ড করেছে, বিদেশকে ঋণ দিয়েছে, বা বিদেশ থেকে বরোইং করেছে। এই 290 টাকা রিফ্লেকশন ফিনান্সিয়াল অ্যাকাউন্টে নেট অ্যাকুইজিশন অফ ফিনান্সিয়াল অ্যাসেট 290 টাকা হিসেবে দেখানো হয়েছে, বা সেখান থেকে এই ব্যালেন্সটি ন্যাশনাল অ্যাকাউন্টে স্থান পেয়েছে। এরকম ভাবেই ব্যালেন্স অফ পেমেন্ট এবং ন্যাশনাল অ্যাকাউন্ট পরস্পরের সঙ্গে লিঙ্ক রয়েছে। এই হচ্ছে আজকে ওভারঅল একটি ইকুয়েশন মূলক আলোচনা, যার মধ্যে দিয়ে সমগ্র ইকোনমিকের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করলাম।